গল্পের নাম ভয়াল ভয়ঙ্কর। লেখক ভানু চৌধুরী। বেশ কয়েকদিন জমে মানুষের টানা হ্যাচড়ার পর শেষ পর্যন্ত মণি বাগদি মারা গেল। শত চেষ্টা করেও, নানান ডাক্তার বুদ্ধি করেও মণিকে বাঁচানো গেল না। আসলে রোগটা তেমন কিছু মারাত্মক ছিল না, কিন্তু অনেক দিন রোগে ভুগে ভুগে শরীরটা তার এতই দুর্বল ছিল যে হঠাৎই একদিন কোনো রকম আগাম জানান না দিয়ে টুক করে মণি বাগদির হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেল এবং তাতে তিনি মারা গেলেন। মণি বাগদি মারা যাওয়াতে কিছু লোক নিশ্চয়ই দুঃখিত হল, যেমন ওর নিকট আত্মীয় স্বজন, কিন্তু গ্রামের বেশিরভাগ লোকের মনে ওর মৃত্যুতে বিশেষ কোনো প্রতিক্রিয়া হলো বলে মনে হলো না। কারণ প্রথমত মণি বাগদির যথেষ্ট বয়স হয়েছিল, দ্বিতীয়ত লোকটা বহুদিন ধরে ভুগছিল। কিন্তু মণি বাগদি জীবিত থাকাকালে তেমন কোনো সমস্যা সৃষ্টি না করলেও ওর মৃত্যুর পর মৃতদেহ সংস্কারের ব্যাপারে বিরাট সমস্যা দেখা দিল, এবং সমস্যাটা বেশ ঘোরালো হয়ে দেখা দিল। যে সময় মণি বাগদি মারা গেল সেটা ছিল ঘোর বর্ষাকাল। কী কারণে বোঝা গেল না। মণির মৃত্যুর দুদিন আগে থাকতে সমানে এক নাগাড়ে বৃষ্টি আরম্ভ হয়েছে। থামবার কোনো লক্ষণই নেই। আর সেদিন মণি বাগদি মারা গেল, সেদিনটা রীতিমতো দুর্যোগপূর্ণ বলা চলে। যেন মণির মৃত্যুটাকে উপলক্ষ করে বা ব্যঙ্গ করেই যেন দুর্যোগের ঘটা। চারিদিক কাঁপিয়ে মুহুর্মুহ বাজ পড়ছে, কেমন যেন গা ছমছম করা পরিবেশ, চারিদিকে অশুভ সংকেত। যে গ্রামে মণির জন্ম, কর্ম এবং অবশেষে ইহলোক ত্যাগ, সে গ্রামটার নামও একটু অদ্ভুত ধরনের। সব ধরা গ্রাম। কে যে এই গ্রামের এমন অদ্ভুত নামকরণ করেছিল কে জানে, তবে নামটা যে অদ্ভুত তাতে কোনো সন্দেহ নেই। অবশ্য একটা জিনিস স্বীকার করতেই হবে যে নামের সঙ্গে এই গ্রামের বেশ কিছু মিল আছে, এবং নামকরণকারী যে বেশ ভেবেচিন্তেই এই গ্রামের নামকরণ করেছিল তাতে কোনো সন্দেহ নেই। সবধারা গ্রাম পূর্ব পাকিস্তানের অধুনা বাংলাদেশের চট্টগ্রাম জেলার এক পাড়াগা অঞ্চলে অবস্থিত। আজ থেকে 50-60 বছর আগেকার ওইসব গণ্ড গ্রামের অবস্থা এখন অনুমান করা শক্ত। গ্রাম বেশি বিস্তৃত নয়, বেশি ঘর লোকের বসতিও নেই সেই গ্রামে। গ্রামের সীমানার চারপাশে গভীর জঙ্গলে ও খাল বিলে ঘেরা। ওই সব জঙ্গলে দিনের বেলা লোকেরা বেশি ঢুকতে সাহস পায় না। গা ছমছম করা একটা ভয় ভয় ভাব নাকি লাগে। গ্রামের এক পাশ দিয়ে বয়ে চলেছে নদী, আর নদীর
পাড়ে বিশাল এক শ্মশান। গ্রামের বিস্তৃতির তুলনায় শ্মশানটা বিসদৃশ্যভাবে বড়। যত্রতত্র ইতস্ততভাবে মৃতদেহ সৎকারের ফলেই শ্মশান এভাবে বিস্তৃতি লাভ করেছে। বড় বড় ঝাঁকড়া গাছ শ্মশানে ইতস্তত ছড়িয়ে রয়েছে। এছাড়া বড় বড় লতা গুল্মের ঝোপ জায়গাটাকে বেশ জঙ্গলের মতো করে রেখেছে। তারই মাঝে মাঝে সৎকারের স্থানগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সাধারণত গ্রাম দেশে শ্মশানের পাশে নদী থাকে বা নদীর পাড়ে শ্মশান গড়ে ওঠে। সেদিক থেকে স্থান নির্বাচনে কোনো ভুল হয়নি গ্রামের বাসিন্দাদের। কিন্তু শ্মশানটা গ্রামের বসতি অঞ্চল থেকে বেশ দূরে অবস্থিত এবং জঙ্গলের নিকটবর্তী হওয়ার দরুন আগাছায় পরিপূর্ণ হয়ে থাকে সবসময়। আর গ্রামের বাইরে হওয়ার দরুন লোকজনেরও যাতায়াত কম, ফলে সংস্কারের অভাবেও জঙ্গলি আগাছায় পরিপূর্ণ শ্মশানটা পায় অব্যবহার্য বলা চলে। বিভিন্ন ধরনের ক্রিয়াকর্ম ও ধর্মীয় আচার আচরণ মানতে মানতে সকাল গড়িয়ে বিকাল হলো, আবার বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো সবধারা গ্রামের বুকে। মণিবাগদি মারা গেছে আগের দিন রাতে। প্রথা নিয়ম মানতে গিয়ে এই তো সময় গেছেই। লোকজনকে খবর দিয়ে সৎকারে যোগাযোগ করতে করতে অনেক সময় ব্যয় হয়েছে। এমনিতেই গ্রাম দেশে বিভিন্ন ধরনের কুসংস্কার মানা হয়, আর মৃত দেহ সৎকারের ব্যাপারে ওইসব নিয়মকানুন আরও বেশি করে মানা হয়। তাতে আরও বেশি দেরি হয়ে গেল। এদিকে ঝড় বৃষ্টি চলেছে সমান গতিতে। সবধরা গ্রামের ওপর যেন শনির দৃষ্টি পড়েছে সেই সময়। কিন্তু তাই বলতে মৃতদেহ সৎকার না করে ফেলে রাখা যায় না দিনের পর দিন। তাতে হিতে বিপরীত হতে পারে। সেই জন্য কিছু লোক ওই ঝড় বৃষ্টির মধ্যে শ্মশান ঘাটে যাওয়ার জন্য প্রস্তুত হলো। প্রতি গ্রামে বা পাড়ায় এক ধরনের ছেলে ছোকরা থাকে যারা মৃতদেহ সৎকারের কাজ পরম উৎসাহ ভরে করে এবং ওই সব কাজে তারা যথেষ্ট অভিজ্ঞ। তারাই মণিবাগদি মৃতদেহ সৎকারের কাজে এগিয়ে এলো। প্রচণ্ড বৃষ্টির মধ্যে তারা প্রস্তুত হতে লাগলো। মণিবাগদির বাড়ি থেকে শ্মশানঘাট প্রায় 1.5 ক্রোশ দূর। তার ওপর রাস্তাও ভালো নয়। গ্রামের রাস্তা পার হয়ে মেঠো পথে ধান ক্ষেতের আলের ওপর দিয়ে যেতে হয়। তারপর জংলা পায়ে চলা পথ। এ পথ দিয়ে সাধারণত বেশি লোক চলাচল করে না। শ্মশান যাত্রীরাই এই পথটা সাধারণত ব্যবহার করে। সচরাচর এই পথ কেউ মারায় না। গ্রামের শেষ প্রান্তে এই শ্মশান। গ্রামের রাস্তাঘাট এমনিতেই খুব কদর্য, কহতব্য নয়। বিশেষ করে আজ থেকে 40-50 বছর আগে বাংলাদেশের গ্রামাঞ্চলের রাস্তা ঘাটের অবস্থা খুবই খারাপ ছিল। এর ওপর বর্ষাকালে কর্দমাক্ত পিচ্ছিল হয়ে জল জমে সেই এক বিচিকিচ্ছিরি অবস্থা। এমনিতেই দুর্যোগ আর বর্ষণে সবধরা গ্রামের
রাস্তার অবস্থা শোচনীয়, তার ওপর ঘন অন্ধকার চারিদিকে ভয়াবহ পরিবেশ সৃষ্টি করেছে। এখনকার মতো তখনকার দিনে গ্রামে গ্রামে এত বিদ্যুতের ব্যবস্থা ছিল না। হারিকেনের টিমটিম আলোয় ঘরের ভেতরকার অন্ধকার বিরাজ করে করে তো সেই আলো বাইরের অন্ধকার কি ঘোচাবে। এক চিলতে ক্ষীণ রেখা হয়তো বাইরে থেকে দেখা যায়, কিন্তু মণিবাগদির সব বাহকদের সে আলো রেখা আশা করাও দুরাশা। কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়ার দরুন সকালে দরজা জানলা খিল লাগিয়ে ঘরে বসে আছে, ফলে এক চিলতে আলো রেখাও বাইরে এসে পড়ছে না। কিন্তু তাই বলে তো মণিবাগদির মৃতদেহ ঘরে পড়ে থাকতে পারে না। আর দেরি করাও চলে না, কারণ এমনিতেই যথেষ্ট দেরি হয়ে গেছে। তাই সব বাহকেরা আর ভাবনা চিন্তা ছেড়ে মৃতদেহ সৎকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সব বাহকেরা দলে খুব বেশি জন ছিল না, মাত্র 8 জন। এই ঝড় বাদল দুর্যোগের মধ্যে বেশি লোক জোগাড় করা সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু 8 জন যে পাওয়া গেছে তা ভাগ্যের ব্যাপার। কারণ মাঝ পথে কাজ বদলের প্রয়োজন হয়। মৃতদেহ খুব ভারী হয় কি না, মানুষের দেহের জীবিত অবস্থায় যে ওজন থাকে, মরার পর সে ওজন অনেক বেড়ে যায়। সেই জন্য একবারে বহুদূর পথ এক কাঁধে করে একজনের পক্ষে নিয়ে যাওয়া খুব কষ্টকর। সেই জন্য কাজ বদলের প্রয়োজন হয়। সঙ্গে লোক বেশি থাকলে কাজটা সহজ হয়। তাই 8 জন লোক মন্দে ভালো। প্রথমে হরিধ্বনি দিয়ে বেরোলো। কিছু দূর যাওয়ার পর ওরা নিজেদের মধ্যে গল্প শুরু করলো। পথ তো কম নয়, কতক্ষণে পৌঁছাবে তার কোনো ঠিক নেই। তার ওপর আবার হঠাৎ জোরে বৃষ্টি আরম্ভ হয়েছে। এখন হাওয়াটা একটু কম বইছে, তাই ঠান্ডাটা একটু কম লাগছে। ওরা উচ্চস্বরেই কথাবার্তা শুরু করলো শীতের হাত থেকে এবং সম্ভবত পরিবেশের হাত থেকে মুক্ত থাকার জন্য অনর্গল কথা বললে চলল। আবার মাঝে মাঝে হরিধ্বনিও দিতে লাগলো। যতক্ষণ না ওরা গ্রাম ছাড়লো ততক্ষণ মাঝে মাঝে হরিধ্বনি দিতে দিতে আজ উচ্চস্বরে কথা বলতে চললো। কেউ কেউ বিড়ি ধরালো, কয়েকটা ধূপ জ্বালিয়ে হাতে নিয়ে চলল একজন। কারণ মৃতের খাটের ধূপ আগেই নিভে গেছে বৃষ্টির তোড়ে। চারিদিক নিরালা নিঝুম। ওরা পথ চলে এক মনে, মাঝে মাঝে কারোর মুখে কোনো কথা নেই। সকালে যেন এক মনে কোনো কিছু চিন্তা করে চলেছে। গা ছমছম করা রাত, চারিদিক অন্ধকার। শুধু 8 জন মানুষ একটা মৃতদেহ কাঁধে নিয়ে দ্রুত পায়ে হেঁটে চলেছে। ওদের মুখে বিড়ির আগুন মাঝে মাঝে জ্বলে উঠছে। হঠাৎ নীরবতা ভঙ্গ করে বাদল বলে উঠল, কিরে হারু, ভয় করছে নাকি? ভয় করলে তুই আমার সঙ্গে চল, আর হাতে একটা ধূপ জ্বালিয়ে রাখ। গ্রামাঞ্চলে কুসংস্কার আছে, হাতে আগুন থাকলে নাকি ভূত কাছে আসে না। হারু 8 জন সব বাহকদের মধ্যে বয়সে সবচেয়ে নবীন, কিন্তু নবীন হলে কী হবে, প্রচণ্ড সাহসী। সে সঙ্গে সঙ্গে উত্তর দিল, না না বাদলদা, আমার একদম ভয় করছে না, বরং আমার খুব মজা লাগছে। তাছাড়া ভয় করবে কেন? সে পাল্টা প্রশ্ন করল। না, এমনি বলছিলাম আর কি।
না না, ভয়ের কি আছে? কোনো ভয় নেই, বাদল জোরের সঙ্গে হারুকে আশ্বাস দেয়। কিন্তু অভিজ্ঞ বাদল জানে ভয় জিনিসটা সংক্রামক। একবার যদি একজনকে পেয়ে বসে তবে গোটা দলটার মধ্যে সংক্রমিত হতে সময় লাগবে না। তাই বিন্দুমাত্র ভয়ের আভাস পাওয়া মাত্রই সমূলে তাকে বিনাশ করা বাদলের কাম্য। বাদল শুধু দলের মধ্যে সকলের বড়ই নয়, সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাপারে। তাই তার একটা দায়িত্বও আছে, কর্তব্যও আছে। এই গা ছমছম করা পরিবেশে অনভিজ্ঞ লোকের ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। সেটা অনুমান করেই বাদল আস্তে আস্তে গুনগুন করে গান গাইতে লাগলো এবং সকলের সঙ্গে নানা রকম গল্প হাসি ঠাট্টা করতে লাগলো, যাতে সকলে সিরিয়াস কিছু চিন্তা করার অবকাশ না পায়। বাদল, মালিক, চারু আর কানাই এখন মণিবাগ দিকে বয়ে নিয়ে যাচ্ছিল। প্রায় অর্ধেক রাস্তা ওরা অতিক্রম করে এসেছে। এবার ওরা বেশ পরিশ্রান্ত, কাঁধও বেশ টনটন করছে। মানিক বলল, চারুরা, এবার আমরা ছাড়ি, ওরা কার দিক কী বলো? কানাই উত্তর দিল, না, আরও কিছুটা যাক। কী বলো বাদল? সঙ্গত কারণে কানাই কথাগুলো বলল, কারণ কানাইরা চারজন বয়সে বাকি চারজনের থেকে বড় এবং অভিজ্ঞ। ওদের কম কষ্ট দেয় ওদের একান্ত কাম্য। কিন্তু বাদল মানিকের কথা সায় দিয়ে বলল, মানিক ঠিক কথাই বলছে, চারু কানাই এবার কাজ বদল কর। এবার ওরা কিছুটা নিয়ে যাক, শেষের টানটা আমরা দেবো। অভিজ্ঞ কানাই বাদলের দিকে তাকালো। বাদল চোখ টিপল। কানাই বুঝলো বাদল কিছু একটা চিন্তা করে এই কথা বলছে নিশ্চয়ই, কারণ বাদল এই ব্যাপারে সবচেয়ে অভিজ্ঞ। ওরা আর কোনো কিছু না বলে কাজ বদল করলো। এবার বাকি চারজন খাটে কাজ দিল। হারু, চিত্ত, ঘোড়া আর নিতাই হাঁটা শুরু করলে বাদল কানাইদের কারণটা খুলে বলল। বাদলের অভিজ্ঞ চোখ লক্ষ্য করেছিল যে চিত্ত আর নিতাই বারবার এদিক ওদিক তাকাচ্ছে আর জোরে জোরে গান গাইছে। এটা যে খুব একটা ভালো লক্ষণ নয় সেটা সে অনুমান করেছিল। এমনিতে ওরা সাহসী, কিন্তু পরিবেশ এবং হারুর চালচলনই ওদের মধ্যে একটা অনিশ্চয়তার ভাব সংক্রমিত করেছে। এই জিনিসটা সমূলে বিনাশ করার জন্যই সে তাড়াতাড়ি কাজ বদলের সিদ্ধান্ত নেয়। কানাই, চারু ও মানিকের কানে কানে ফিসফিসিয়ে বাদল তার অনুমানের কথা বলল এবং সবাই তাকে সমর্থন জানালো। আবার পথ চলা শুরু হলো। ক্ষেতের আলের পথ পার হয়ে ওরা এবার জংলা রাস্তায় এসে পড়ল। এই রাস্তাটা খুব খারাপ, ছোট ছোট বুনো ঝোপে ঝাড়ে অতি ভর্তি চারিদিক। তার মধ্যে যে অস্পষ্ট পায়ে চলা পথের চিহ্ন, পায়ে পায়ে জড়িয়ে যায় বড় বড় ঘাস আর ছোট ছোট আগাছা। এই পথটা লোকালয় থেকে অনেক দূরে, ধান খেতের শেষে চলাচলের পথ নয়। সব বাহকেরাই আসে এই পথে, নতুন বা সহজে কেউ এদিকে আসে না। এ পথে ওদের যেতে হবে অনেকটা পথ। এ পথের শেষেই শ্মশান।
ওরা দুটো পায়ে ছুটে চলেছে, পথ আর শেষ হতে চায় না যেন। তবে ওরা বুঝতে পারছে পথ আর বেশি বাকি নেই। রাত কত হবে কে জানে, কিছুই বোঝার উপায় নেই। মাঝরাত হবে বোধহয়। তবে মন্দের ভালো, বৃষ্টিটা অনেক ঝরে এসেছে, ঝোড়ো হাওয়াটাও কমে এসেছে। আকাশে মেঘের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে চাঁদ দেখা যাচ্ছে। এমন সময় হারু চেঁচিয়ে বলল, বাদলদা, আমরা এসে গেছি বোধ হয়। এত জোরে কথাগুলো বলল হারু হঠাৎ, যে সকালে একটু কেঁপে উঠেছিল। ওই সঙ্গে দূরে একটা বাজ পড়ারও শব্দ হলো। সেই শব্দে বাদলের বুকটাও যেন একটু কেঁপে উঠল। কিন্তু বাদল স্বাভাবিক স্বর বজায় রেখে বলল, কী করে বুঝলি হারু? ওই তো দূরে অস্পষ্ট শ্মশানে বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে। কি তোমরা দেখতে পাচ্ছ না? হারু বলল। সকালে একযোগে ভালো করে ঠাড় করে দেখল দূরে শ্মশান চত্বরের বড় বড় ঝাঁকড়া ঝাঁকড়া গাছগুলো দেখা যাচ্ছে। আস্তে আস্তে পথ আরও পরিষ্কার হলো। শ্মশান যাত্রীদের অপেক্ষা গিয়েও মাটির ঘরটাও দূর থেকে স্পষ্ট দেখা গেল। সকলে সমান স্বরে বলল, আমরা এসে গেছি। বৃষ্টি এখন নেই বললেই হয়, কিন্তু আকাশে যথেষ্ট মেঘ আছে। তবে চাঁদের আলো তেমন আর পাওয়া যাচ্ছে না, তাই চারিদিকে যথেষ্ট অন্ধকার। বর্ষণের ক্ষণিকের বিরতি, আবার কখন ঝমঝমিয়ে নামবে তার কোনো ঠিক নেই। মাটির ঘরের পাশে খাটটা নামিয়ে সকলে একসঙ্গে বসে পড়ল, কারণ সকলেই পরিশ্রান্ত। একমাত্র বাদল সোজা গিয়ে ঢুকলো মাটির অপেক্ষা দিয়ে, কিন্তু পরক্ষণে চিৎকার করে পড়ি কি মরি করে বেরিয়ে এলো। সবাই লাফিয়ে উঠলো একসঙ্গে, জিজ্ঞাসা করলো, কী হলো? বাদল নির্লিপ্তভাবে বলল, কিছু না। দুটো জলে চোখ, দেখি দেশলাইটা নিয়ে বাদল অকুত ভয়ে নির্বিবাদে মাটির ঘরের দিকে চলল। সবাই হা হা করে ওকে একা যেতে বারণ করল। মানিক সঙ্গে যেতে চাইল, কিন্তু বাদল দেশলাই জেলে তার আগেই ঘরে প্রবেশ করল। দেশলাই জেলে ঘরে প্রবেশ করে বাদল আর জলে চোখ দুটো দেখতে পেল না। তার বদলে একটা কালো বড় বনবিড়ালকে জড়ো করা জ্বালানি কাঠের গাদার ওপর নিশ্চিন্তে বসে থাকতে দেখল। বাদল ব্যাপারটা বুঝতে পারল, একটু জোরেই বলল, ও এই ব্যাপার। তারপর আপন মনে হাসতে লাগলো, আর সেই সামান্য ব্যাপারে এমন বোকামিও নাটক করার জন্য নিজেকে ধিক্কার দিতে লাগলো মনে মনে। ইতিমধ্যে মানিকও ঘরে এসে ঢুকেছে এবং পেছন থেকে জিজ্ঞাসা করলো, কী ব্যাপার বাদলদা, একা একা হাসছো কেন? হাসছি ইয়ার সাধে, ওই দেখ এই ব্যাটা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল বলে মালিককে বনবিড়ালটা দেখালো। ওরা দুজনে হাসতে লাগলো। এদিকে ওদের হাসির শব্দে ভয় পেয়ে বনবিড়ালটা ঝট করে এক লাফ মেরে ঘর থেকে বেরিয়ে বাইরে জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। ঘরের মধ্যে একটা খাটিয়া ওরা দেখতে পেল, কিন্তু ওদের বসার প্রবৃত্তি হলো না। কেউ হয়তো এই খাটিয়া করে কোনো সব এনেছিল, তার খাটিয়াটা না পুড়িয়ে শুধু দেহটাকে পুড়িয়ে হয়তো পথ শান্ত সব যাত্রীদের সুবিধার জন্যই এখানে রেখে গেছে। কিন্তু গ্রাম দেশে সাধারণত নিয়ম
সঙ্গে খাটিয়াও পুড়িয়ে ফেলা হয়। কিন্তু শুধু সেই জন্য নয়, খাটিয়ার ওপর বেশ কয়েকটি মানুষের হাড় ও একটা মাথার খুলি পড়ে আছে ওরা দেখতে পেল, এবং ওগুলো বেশ টাটকাই মনে হচ্ছে। হাড়ের গায়ে মাংস ও শুকনো রক্ত তখনও স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু ওরা এসব নিয়ে বিশেষ মাথা ঘামালো না, কারণ ওদের তখন অনেক কাজ বাকি পড়ে আছে। শুকনো কাঠ অপ্রত্যাশিতভাবে এই বৃষ্টির দিনের পেয়ে ওদের অনেক পরিশ্রম ও সমস্যার সমাধান করে দিয়েছে। না হলে কাঠ সংগ্রহের জন্য এই দুর্যোগে ওদের মহা সমস্যা পড়তে হতো। বাদল বলল, নে হাত লাগা মানিক, সবাইকে ডাক, কাঠগুলো ঝড়ি করে বাইরে নিয়ে যেতে হবে। কাঠ পর্যাপ্ত পরিমাণেই ছিল। সকালে মিলে ওরা ঝড়ি করে একটা পরিষ্কার জায়গা থেকে ওরা চিতা সাজাতে লাগলো। চিতা সাজানো সহজ কাজ নয়, এবং কতগুলি নিয়মকানুন আছে, সেগুলো মেনে চলতে হয়, নাহলে নানা রকমের অমঙ্গলের আশঙ্কা থাকে। অন্তত সেকালের অজপাড়াগা ও গ্রামাঞ্চলে এইসব ধারণা প্রচলিত ছিল। নানা ধরনের কুসংস্কার প্রচলিত ছিল তখনকার দিনে।